चढ़ता हुआ तेरा कम दिन शबा आजा मैं सिखा दूं तुझे प्यार हवा हवा नरगिल्ला नरगिल्ला हवा हवा नरगिल्ला नरगिल्ला जब से जवानी आई एक मुसीबत लाई जब से पतली कमर ने तिरछी नजर ने पतली कमर ने तिरछी नजर ने 80 ও 90-এর দশকের শেষের এই গানগুলিতে যে অভিনেত্রী জমিয়ে শরীর দেখিয়েছেন তিনি হলেন কিমি কাটকার। যখন তিনি সিনেমায় আসেন তখন বলিউডের এমন পরিবেশ ছিল যে অভিনেত্রীদেরকে কেবল চুম্বন দৃশ্য, বেড সিন বা হিরোদের মনোরঞ্জনের জন্যই ছবিতে রাখা হতো। গানের কথা মনে আছে, সেই সময়ের কঠিন হাতে গোনা 2-3 জন অভিনেত্রী ছাড়া বেশিরভাগ হিরোইনেরই এটাই ছিল অবস্থা। এই সময়েই কিমি কাটকারও চলচ্চিত্রে প্রবেশ করেন, কিন্তু তিনি তখনকার সেই শরীর দেখানো অভিনেত্রীদের থেকেও 4 পা এগিয়ে গিয়েছিলেন। তার হট ফিগার, সেক্সি স্টাইল এবং বোল্ডনেসের কারণে তিনি মাসালা কমার্শিয়াল ফিল্মমেকারদের প্রথম পছন্দ হয়ে ওঠেন। সাধারণত সুন্দর চেহারামহরাযুক্ত মেয়েরাই তখন হিরোইন হিসাবে কাস্ট হতেন, তবে কিমির ক্ষেত্রে তার মুখের সৌন্দর্যকে জিরো বলা হলেও তিনি সুন্দর হিরোইনদের জায়গা নিতে শুরু করেন। এর কারণ ছিল সুস্পষ্ট, হদ সে জাদা এক্সপোজ, মাত্রাতিরিক্তভাবে শরীর প্রদর্শন করার তার অদ্ভুত আকাশছোঁয়া কলা। কিন্তু এমন কি হলো যে তিনি পরিচালকের বিরুদ্ধে বেপর্দা অশালীনভাবে প্রদর্শন করার অভিযোগ এনে হঠাৎ আদালতে গেলেন? কেনি বা একটি ম্যাগাজিন তাকে সবচেয়ে অশ্লীল অভিনেত্রীর তকমা দিল, যার ফলে তিনি ইন্ডাস্ট্রিতে কুখ্যাত হয়ে উঠলেন। এত বদনাম হওয়া সত্ত্বেও কেন সেই সময়ের বড় বড় সেলিব্রিটিরা তার সঙ্গে সম্পর্ক তৈরি করে নিজেদের ঘর সংসার ইমেজ সব খোয়ানোর পথে এগিয়ে গিয়েছিলেন? এদের মধ্যে সঞ্জয় দত্ত, অনিল কাপুর, মোহনীশ বহল এবং গোবিন্দার মতো নামও অন্তর্ভুক্ত। শোলা ভি হুঁ, বিজলি ভি হুঁ, চাহু তো আগ লাগা দু এই গানের কথাগুলিও মনে আছে। কেন এই বাদামি চোখের কিমি কাটকার সঙ্গে জড়িয়ে অনিল কাপুর তার স্ত্রীকে প্রতারণা করতে শুরু করেন এবং তাদের বিয়ে ভাঙার মুখে পৌঁছে গিয়েছিল? আর কেনই বা এই অভিনেত্রী চলচ্চিত্রে মেয়েদের সঙ্গে শোষণ ও বৈষম্যের অভিযোগ তুলে ছবি করা বন্ধ করে দেন এবং বিয়ে করে হঠাৎ দেশ ছেড়ে চলে যান? আজ আমরা এই অদ্ভুত অভিনেত্রীর জীবনের আরও অনেক রহস্যময় গল্প আপনাদের বলবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গল্পে গল্পে সেলিব্রিটি। কিমি কাটকারের জন্ম 11 ডিসেম্বর 1965 সালে মুম্বাইয়ে। তার বাবা চলচ্চিত্রের জন্য জুনিয়র আর্টিস্ট সাপ্লাইয়ের কাজ করতেন এবং মা টিনা কাটকার ছিলেন একজন জুনিয়র আর্টিস্ট ও কস্টিউম ডিজাইনার। কিমি কাটকারের আসল নাম ছিল নয়নতারা কাটকার এবং কিমি কেবল তার ডাকনাম ছিল। তিনি মুম্বাই থেকেই স্কুলিং ও গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবং পড়াশোনার পাশাপাশি অভিনয়ও শিখতে শুরু করেন। 17 বছর বয়সে কিমি কাটকার একজন মডেল হিসাবে কাজ শুরু করেন এবং মায়ের সাহায্যে ফিল্মি দুনিয়ায় নিজের কেরিয়ার শুরু করার চেষ্টা করতে থাকেন। তার মা বড় অভিনেত্রী হতে পারেননি, কিন্তু তিনি চাইতেন যে তার মেয়ে ভারতীয় সিনেমার একজন বড় অভিনেত্রী হোক। কিছুদিন মডেলিং করার পর কিমি কাটকার তার প্রথম ছবি কিসকা খেল পান, যেখানে তার বিপরীতে ছিলেন মোহনীশ বহল। কিন্তু কিছু দৃশ্য শুট হওয়ার পর ছবিটি কোনো কারণে মাঝপথে থেমে যায় এবং আর কখনো শুরু হয়নি। তবে এই সময়ে মোহনীশ বহল এবং কিমি কাটকার একে অপরের কাছাকাছি আসেন। খবর উড়েছিল যে তারা দুজন বাগদানও সেরে ফেলেছিলেন, কিন্তু পরে কেন তারা আলাদা হয়ে গেলেন তা জানা যায়নি। এরপর 1985 সালে ছবির পাথর দিলে কিমি কাটকার একটি সহায়ক ভূমিকায় কাজ করার সুযোগ পান, কিন্তু ছবিটি ফ্লপ হয়ে যায়। 1985 সালেই চলচ্চিত্র পরিচালক বাপ্পার সুভাষ তার ছবি দ্য অ্যাডভেঞ্চার্স অফ টারজানের জন্য অনেক মেয়ের অডিশন নেন, যেখানে কিমি কাটকার চূড়ান্ত হন।
হেমন্ত বিরজের সাথে প্রধান ভূমিকায় তার এই ছবিটি মুক্তি পায় এবং কিমি তার বোল্ড দৃশ্যের কারণে রাতারাতি আলোচনায় আসেন। मुझे यहाँ क्यों लाए हो? সবাই একে অপরকে জিজ্ঞেস করতে শুরু করে যে এই নতুন মেয়েটি কে। সেই সময় নির্মাতারা এমন বদন উঘাড়ু শরীর উন্মোচনকারী অভিনেত্রীর খোঁজেই থাকতেন। তাই কিমির জনপ্রিয়তার গ্রাফ বেড়ে যায় এবং তার কাছে এই ধরনের আরও ছবির অফার আসতে থাকে। তবে বলা হয় যে এই ছবিতে কিমি নিজের ইচ্ছায় এই সমস্ত বোল্ড দৃশ্য দেননি, বরং এর পেছনে একটি অদ্ভুত গল্প ছিল যা আলোচনা করা প্রয়োজন, কারণ এর সঙ্গে কিমির ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনের প্রশ্ন জড়িত। আসলে এই ছবির প্রযোজক পরিচালক বি সুভাষ জক এর হিরোইন চূড়ান্ত করেন তখন তার কাছে একটি চুক্তিপত্র সই করিয়েছিলেন যেখানে কাজ করার শর্তাবলীর বিবরণ ছিল, কিন্তু প্রধান ভূমিকা পাওয়ার উত্তেজনায় কিমি সেটা না পড়েই সই করে দেন। শুটিং শুরু হলে প্রথম দিন থেকেই তাকে এত ছোট এবং স্কিনি পোশাক পরতে দেওয়া হয় যে তিনি অবাক হয়ে যান, কিন্তু চুক্তি সই করে ফেলেছিলেন বলে কিছু বলতে পারেননি। আসল নাটক শুরু হয় যখন একবার শুটিংয়ের সময় ক্যামেরায় এমন একটি দৃশ্য রেকর্ড হয় যা কিমি চাইতেন না। কিমি দ্রুত সামলে নেন এবং শুট সেখানেই থামিয়ে দেওয়া হয়। কিমি এবং তার মা পরিচালকের কাছে সেই দৃশ্যটি ছবি থেকে বাদ দিতে এবং রেকর্ডিংটি মুছে দিতে অনুরোধ করতে থাকেন, কিন্তু পরিচালক তা মানেননি। পরিচালক বি সুভাষ কিমি কাটকারের সই করা চুক্তিপত্রটি দেখান। এরপর আদালত শুনানির জন্য পরবর্তী তারিখ দেয়, কিন্তু আদালত কোনো সিদ্ধান্ত জানানোর আগেই পরিচালক ছবিটি মুক্তি দেন। ফলস্বরূপ কিমির সেই বেপরদা দৃশ্যটি পৃথিবীর সামনে আসে এবং এর সাথেই কিমি একজন বোল্ড ও বিন্দাস অভিনেত্রী হিসাবে পরিচিত হন। জানিয়ে রাখা ভালো, সেই বছরই রাজ কাপুরের ছবি রাম তেরি গঙ্গা মেইলি এবং অমিতাভ বচ্চনের ছবি মর্দ মুক্তি পেয়েছিল, কিন্তু টারজানে কিমির ওপর চিত্রায়িত এই দৃশ্যের কারণে ছবিটি বক্স অফিসে সেই দুটি ছবির সাথে পাল্লা দেয়। এমনকি এই ছবির টিকিট পাওয়ার জন্য হাজার হাজার লোকের ভিড় ঘন্টার পর ঘন্টা কাউন্টারে ধাক্কাধাক্কি করত। সবাই সেই দৃশ্যটি দেখতে চাইত, আর তখন তো আর ইন্টারনেটের যুগ ছিল না যে মোবাইলে মজা নেবে। এই সব কিছুর সুবিধা কিমিও পেয়েছিলেন এবং রাতারাতি আলোচনায় আসার পাশাপাশি তার ঝুলিতে প্রচুর ছবি আসে। কিমি চাইলে এই ছবির পরে এমন বোল্ড দৃশ্যের ছবি নাও করতে পারতেন, কাজ না পেলে ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে পারতেন, কিন্তু কিমি এমন কিছুই করেননি, বরং কম্প্রোমাইজ করে তার এই ইমেজকেই নিজের হাতিয়ার করার পথ বেছে নেন। এরপরও তিনি অনেক ছবিতে কাজ করেন। 1989 সালে তার ছবি জয়সি কর্ণী বৈসি ভর্ণীতেও তার শরীর প্রদর্শন বিশেষভাবে দেখা যায়। এই ছবিতে তার বিপরীতে ছিলেন গোবিন্দা। 1991 সালে কিমি কাটকারের সবচেয়ে সফল ছবি হাম মুক্তি পায়। এই ছবিতে তিনি বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করার সুযোগ পান। এই ছবিটি কিমি কাটকারের ক্যারিয়ারকে মেঝে থেকে আকাশে পৌঁছে দিতে সহায়ক প্রমাণিত হয়। এই গানের পর থেকেই কিমি চুমা চুমা গার্ল নামে পরিচিত হতে শুরু করেন। এই গানটির মাধ্যমেও চলচ্চিত্র জগতে কিমি কাটকারের পরিচয় একজন অত্যন্ত বোল্ড অভিনেত্রী হিসাবেই প্রতিষ্ঠিত হয়। এরপর তিনি খুন কা কর্জ এবং নম্বরি আদমির ছবিতেও নজর কাড়েন এবং চাহিদায় থাকেন। যদিও এই সব ছবি মাল্টিস্টারার হতো এবং এতে অভিনেত্রীদের কাজ ততটুকুই থাকত যা নিয়ে আমরা ভিডিওর শুরুতে আলোচনা করেছি। এরই মধ্যে চলচ্চিত্রে কাজ করার সময় কিমি কাটকারের প্রেমের সম্পর্কগুলো নিয়েও খুব আলোচনা শুরু হয়। সেই সময়ের অনেক বড় অভিনেতার সাথে তার নাম জড়িয়েছিল, যার মধ্যে সঞ্জয় দত্ত এবং অনিল কাপুরের নাম সবচেয়ে বেশি আলোচিত। অভিনেতা মোহনীশ বহলের সাথে সম্পর্কের কথা তো আমরা শুরুতেই বলেছি। এছাড়াও গোবিন্দার সাথেও কিমি কাটকারের সম্পর্কের প্রচুর আলোচনা ছিল এবং সময় সময় এই খবরগুলি মিডিয়ার শিরোনাম হতো। তখন কিছু ফিল্মি ম্যাগাজিনে এও ছাপত যে সেই সময় যদি ছবির আউটডোর শুটিং হতো তবে প্যাক আপ হওয়ার পরে ছবির হিরো হোটেলে নিজের রুমে যেতেন না, বরং বেশিরভাগ ক্ষেত্রেই এটা ধরে নেওয়া হতো যে তিনি অভিনেত্রীর রুমেই যাবেন। ইদানিং কপিল শর্মা শোতে এক অভিজ্ঞ অভিনেতা রাহুল রায়ও একই কথা বলেছিলেন, যা নিয়ে তোলপাড় হয়েছিল।
এতে শুধু কিমির নামই ছিল না, বরং নামের একটি লম্বা তালিকা ছিল। যাই হোক, কিমি কাটকার সঞ্জয় দত্তের সাথে ফিরা, খুন কাকর্জ এবং তেজায়ের মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। আলোচনা ছিল যে এই ছবিগুলির শুটিংয়ের সময় তারা একে অপরের সাথে ডেটিং শুরু করেন। এমনকি কিমির পরিবারের সদস্যরাও অভিনেত্রীর এই প্রেমকে অনুমোদন দিয়েছিলেন। সঞ্জয় প্রায় কিমির বাড়িতে যেতেন। বলা হয় যে কিমির মা টিনা কাটকার সঞ্জয় দত্তের জন্য তার পছন্দের খাবারও রান্না করতেন। তারা দুজন তাদের সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াসও ছিলেন, কিন্তু এই সময়েই সঞ্জয়ের নজর রিচা শর্মার উপরে যায় এবং সহজে প্রেমে পড়া হিসাবে পরিচিত নেশায় মগ্ন সঞ্জয় বাবা কিমি কাটকারকে প্রতারণা করেন। এরপরে অনিল কাপুরের সাথেও কিমির সম্পর্কের খবর আসে এবং তারা একসাথে স্পট হতে শুরু করেন। 16 সাল মে मैं परेशान हो गई এক সাক্ষাৎকারে কিমি কাটকার এই কথা বলেছিলেন। তিনি প্রকাশ করেন যে একবার অনিল কাপুর তাকে রাজ বাব্বরের সাথে কথা বলতে দেখেছিলেন এবং এরপরে তার ওপর খুব চিৎকার চেঁচামেচি করেছিলেন এবং খারাপ কথা বলেছিলেন। বলা হয় যে 1984 সালে সুনিতা কাপুরের সাথে বিয়ে হওয়ার পরে অনিলের এই বহির্ভূত সম্পর্ক কিমি কাটকারের সাথে শুরু হয়েছিল, অর্থাৎ তিনি তার স্ত্রীকে প্রতারণা করছিলেন। তখন অনিল প্রায়ই তার ছবির প্রযোজকদেরকে কিমির নাম প্রস্তাব করতেন যাতে একসাথে মজা করার সুযোগ পাওয়া যায়। বলা হয় যে অনিলের স্ত্রী সুনিতা যখন এই বিষয়ে নিশ্চিত জানতে পারেন, তখন তিনি একদিন হঠাৎ ছবির সেটে পৌঁছে যান এবং দুজনকে একসাথে সময় কাটাতে দেখে অগ্নিশর্মা হয়ে ওঠেন। রাগান্বিত সুনিতা তার স্বামী অনিলের জন্য। খুব কম সময়ে কিমি অনেক কিছু দেখিয়ে ফেলেছিলেন এবং মাত্রাতিরিক্তভাবে এক্সপোজ করার পরে এখন তিনি ছবিতে মুখ্য ভূমিকার পরিবর্তে কেবল কিছু ড্যান্স নাম্বার বা আইটেম নাম্বারই পেতে শুরু করেছিলেন। কিমি কাটকারের বেশিরভাগ ড্যান্স গোবিন্দার বিপরীতে হতো এবং তখনই শুরু হয় গোবিন্দার এবং কিমির সম্পর্ক। কিমি এবং গোবিন্দা অনেক ছবিতে একসাথে নাচ গান করেছেন এবং শুটের পরেও বিভিন্ন জায়গায় স্পট হতে শুরু করেন। গোবিন্দার বিয়ে 1987 সালেই হয়ে গিয়েছিল এবং তিনিও কিমির সাথে সম্পর্কে থেকে তার স্ত্রী সুনিতাকে প্রতারণা করছিলেন। দীর্ঘ সময় ধরে এই সম্পর্ক চলে এবং তারা কেউই কারো পরোয়া করেননি। 1992 সালে কিমির একটি ছবি জুলুম কি হুকুমত মুক্তি পায়। এরপরে তিনি চলচ্চিত্রকে বিদায় জানান এবং সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ বিয়ে করেন। কিমি কাটকার বলিউডের বিখ্যাত ফটোগ্রাফার ও প্রযোজক শান্তনু শৌরির দ্বিতীয় স্ত্রী হন। কিমির আগে শান্তনু শৌরির একটি ডিভোর্স হয়েছিল। বিয়ের পরে কিমি কাটকার এবং শান্তনুর একটি সন্তান হয় এবং কিমি খারাপভাবে সিনেমা থেকে দূরত্ব বজায় রাখেন। যখন তাদের ছেলে একটু বড় হয়, কিমি কাটকার জানতে পারেন যে তাদের ছেলে সিদ্ধার্থের পেটের ক্যান্সার হয়েছে এবং তার বেঁচে থাকা কঠিন। কিমি ভয় পেয়ে যান এবং তড়িঘড়ি ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যান, যেখানে এই রোগের সঠিক চিকিৎসার কথা জানা গিয়েছিল। সেখানে দীর্ঘদিন ধরে তার সন্তানের চিকিৎসা চলতে থাকে এবং কিমি তার স্বামীর সাথে সেখানেই মেলবোর্নে থাকতে শুরু করেন। ধীরে ধীরে সন্তানের অবস্থার উন্নতি হয় এবং এই দম্পতি তাকে নিয়ে ভারতে আসেন। খবর অনুযায়ী তখন থেকে কিমি গোয়ায় তার পরিবারের সাথে থাকেন। বন্ধুরা, বিয়ের পরে কিমি কাটকার যশরাজ ব্যানারের পক্ষ থেকে পরম্পরা এবং কিং আঙ্কেলের মতো ছবির অফার পেয়েছিলেন, কিন্তু ততদিনে তিনি বলিউড ছাড়ার মন স্থির করে ফেলেছিলেন এবং একই সাথে তিনি কিছু কারণে ইন্ডাস্ট্রি থেকে খুব বিরক্ত ছিলেন। কিমি কিছু সময় পরে একটি ফিল্মি ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকার দেন, যাতে তিনি বলেন, আমার ফিল্ম ইন্ডাস্ট্রির কাজের ধরন একেবারেই পছন্দ ছিল না। আমি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিরক্ত হয়ে চলে যাচ্ছি এবং অভিনয় থেকে ক্লান্ত হয়ে পড়েছি। কিমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের সাথে শোষণ নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, একটি পিতৃতান্ত্রিক সমাজে মহিলা শিল্পীর তুলনায় পুরুষ অভিনেতাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয় দেখে আমি ঈর্ষান্বিত হতাম এবং এই কারণেই আমি বলিউডকে বিদায় জানাচ্ছি। 2009 সালে হেরাল্ড গোয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে কিমি বলেন যে আমার মনে হয় আমি সঠিক সময় ইন্ডাস্ট্রি ছেড়েছিলাম। আমার এই সিদ্ধান্তের কারণে আমাকে অনেক সাইনিং অ্যামাউন্ট ফেরত দিতে হয়েছিল। তার 7 বছরের চলচ্চিত্র জীবনে কিমি কাটকার প্রায় 50টি ছবিতে কাজ করেছেন এবং তার অত্যন্ত বোল্ড স্টাইলের কারণে সব সময় শিরোনামে ছিলেন। যদিও কিমি ইন্ডাস্ট্রির লোকেদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন, সেই ধরনের কথায় কতটা সত্যতা থাকে তা এখন সবাই ভালো করেই জানে। তবে কিমিও তার অভিনয় থেকেও বেশি তার শরীরকেই কাজে লাগিয়েছিলেন এবং সস্তা ও সহজ উপায়ে ইন্ডাস্ট্রিতে টিকেছিলেন।
কিমি কাটকার এখন তার পরিবারের সাথে গোয়ায় থাকেন এবং কখনো কখনো কোনো আর্ট শো বা সোশ্যাল ইভেন্টে দেখা যায়। 90-এর দশকের তার বন্ধু পুনম ধিলোর সাথে কিছুদিন আগে তার একটি ছবি সামনে এসেছিল। কিমির বয়স এখন 59 বছর হয়েছে এবং বয়সের সাথে সাথে তার চেহারাও বেশ বদলে গেছে। এখন কিমি একটি গুমনাম জীবনযাপন করছেন। বন্ধুরা, যখনই ফিল্ম ইন্ডাস্ট্রির বোল্ড এবং বিন্দাস অভিনেত্রীদের কথা আলোচনা হবে, কিমি কাটকারের নাম অবশ্যই নেওয়া হবে। তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন।